ঠিক আছে, তো আমরা এখন কৃত এবং তদ্ধিত ব্যাপারটা সম্পর্কে জানার চেষ্টা করব। আচ্ছা, যখনই কৃত বলবে, কৃত বলার সাথে সাথেই তোমরা যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে কৃত বললেই বুঝবে কোনো কাজ করা বোঝাচ্ছে। যেমন ভাইয়া লিখলাম যে এই তুই আমার সাথে কথা বল। এই যে বল কথাটা বললাম, মানে আমার সাথে কথা বলার জন্য বলছি, তো এই বল শব্দটা দিয়ে কাজ করা বোঝাচ্ছে। এবং এই চল আমার সাথে ঘুরে, বাইরে তোকে নিয়ে ঘুরতে যাব, চল ঘুরে আসি। এই যে ধরো ঘোরার কথা বললাম, এটা একটা ক্রিয়া। তো বা ডানে ঘোর, বামে ঘোর, এই যে আমাদের স্কুলে যখন টিচাররা পিটি করাতেন তো তখন ঘোরটোর এইগুলো বলতো। এই যে ঘোর কথাটা বললাম, এটাও এখানে একটা ক্রিয়ার মতো, তবে এই ক্রিয়াটা একটু ব্যতিক্রম ধরনের ক্রিয়া, কারণ এই ক্রিয়াগুলো সচরাচর তুই এর সাথে যুক্ত হয়, তুই এর সাথে। তোমাদের মনে রাখতে হবে, তুই নামক সর্বনাম পদ বা তোরা নামক সর্বনাম পদের সাথে যখন কোনো ক্রিয়া যুক্ত হয় বা ক্রিয়ার যে রূপটা যুক্ত হয়, ক্রিয়ার সেই রূপটাকেই বলা হয় হচ্ছে কৃত প্রকৃতি। ওকে ভাইয়া, তাহলে তোমরা যে জিনিসটা খেয়াল করবে সেটা হচ্ছে কৃত প্রকৃতি মানে হচ্ছে কাজ বোঝাবে, ক্রিয়া বোঝাবে কোনো। তাহলে কৃত বলার সাথে সাথেই আমরা বুঝবো এটা একটা ভার্বকে বোঝাচ্ছে। কৃত বলার সাথে সাথে আমরা এটা বুঝে নিব যে এটা দিয়ে একটা ভার্বকে বোঝাচ্ছে। ভাই ইংরেজিতে লিখছি কারণ এত ইয়েতে না গিয়ে। আর যখন আমাকে বলবে তদ্ধিত বলতে কি বোঝায়, তাহলে তদ্ধিত বলার সাথে সাথে আমাকে যেটা খেয়াল রাখতে হবে, তদ্ধিত মানে হচ্ছে ভার্ব ছাড়া অন্য কিছু হতে পারে। ভার্ব ছাড়া অন্য কিছু, ধরো সেটা একটা এডজেক্টিভ হতে পারে, এটা ধরো একটা নাউন হতে পারে। ঠিক আছে, তো আমরা এখানে খেয়াল রাখবো কৃত বলার সাথে সাথে বুঝবে এটা দিয়ে কোনো ভার্বকে ইন্ডিকেট করছে। আর যদি তদ্ধিত বলে তাহলে তদ্ধিত বলার সাথে সাথে আমরা বুঝবো এটা দিয়ে কোনো নাউন বা অন্য কিছুকে বোঝাচ্ছে। কি ভাই ক্লিয়ার হয়েছে নাকি আমি একা একাই বুঝতেছি? আচ্ছা ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, তো চলে আসো, আমরা এখন কৃত এবং তদ্ধিতে মোটামুটি একটু ধারণা নিয়েছি। এবার ভাইয়া চলে যাব যে কখন কৃত প্রকৃতি বা কৃত প্রত্যয় এটা আমরা বের করব। যেমন ধরো আমি, আমার বাবা মুসলমান, ঠিক আছে, সে কারণে আমি মুসলমান হয়েছি, এটাই স্বাভাবিক যে আমার বাবা মুসলমান হয়েছেন তাই আমি মুসলমান হয়েছি। এরপর ধর্মান্তরিত হয় না হয় এগুলো প্রত্যেক মানুষেরই হয়তো একটা ব্যক্তিগত ব্যাপার থাকে, কিন্তু আমি মনে করি আমার বাবা যেহেতু মুসলমান আমি অবশ্যই একজন মুসলমান। ঠিক এমন হতে পারে যে একজন হিন্দু ভদ্রলোক, তার মানে ছেলে স্বভাবতই হিন্দু হবে, যার বাবা খ্রিস্টান সে স্বভাবতই খ্রিস্টান হবে। তো মনে মনে ভাবো আজকে আমাদের এই হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান এই ধরনের ধর্মগুলোর মতোই জাস্ট তুলনা করার জন্য, এটা কোনো মানব ধর্ম না, তো এরকম তুলনা করার জন্য আমরা দুইটা ধর্ম আজকে বেছে নিব। একটা ধর্মের নাম কৃত আর একটা ধর্মের নাম হচ্ছে তদ্ধিত। ওকে ভাইয়া, এখন যে জিনিসটা খেয়াল রাখতে হবে, বাবা যদি মুসলমান হয় তাহলে সন্তান হবে মুসলমান, বাবা যদি হিন্দু হয় সন্তান হবে হিন্দু। এখন খেয়াল করো, বাবা যদি হয় কৃত তাহলে সন্তানও হবে কৃত, বাবা যদি হয় তদ্ধিত তাহলে সন্তানও হবে তদ্ধিত। জাস্ট এই জিনিসটা আমরা মাথায় রাখবো। তাহলে ভাইয়া কি বোঝাতে চাচ্ছে নিশ্চয়ই তোমরা বুঝে ফেলেছো, সেটা হচ্ছে যে অলওয়েজ কৃত প্রকৃতির সাথে অলওয়েজ কৃত প্রত্যয় হবে, কৃত প্রকৃতির সাথে অলওয়েজ কৃত প্রত্যয় হবে। ভাবো এটা বাবা অংশ, এটা হচ্ছে সন্তান অংশ, তো বাবা যদি হয় কৃত তাহলে সন্তানও হবে কৃত। নিশ্চয়ই উল্টো দিক থেকে বুঝে ফেলেছ, বাবা যদি হয় তদ্ধিত তাহলে মাস্ট সন্তানও হবে তদ্ধিত। তাহলে আমরা এই জিনিসটা এখানে বুঝে ফেললাম যে বাবা যদি হয় কৃত তাহলে সন্তান হবে কৃত, বাবা যদি হয় তদ্ধিত সন্তানও হবে তদ্ধিত। আর তোমাদের বারবার একটা কথা বলছি, আমরা আসলে অনেক মজা করে করে পড়ানোর চেষ্টা করি, এর মাঝখানে অনেক গল্প টল্প আসবে, তো এই গল্পগুলোকে তোমরা এমন কিছু ভেবো না, আসলে জাস্ট তোমরা যেন বোরিং না হও সে কারণেই মানে ভাইয়ারা একটু মজা টজা করি। এটা আসলে পড়াশোনার সাথেই হয়তো আসে, এটা আমরা মনে করি, জানি না এটা গবেষণার বিষয়। আচ্ছা ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা জানলাম এই ব্যাপারটা। এখন আজকে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে যে তুমি কিভাবে তোমার বোর্ড পরীক্ষায় কোশ্চেন যখন আসবে, সেটা এসএসসি হোক বা ইন্টারমিডিয়েট হোক, তোমার কাছ থেকে জানতে চাইবে এই প্রত্যয়টা কোন ধরনের প্রত্যয়, এটা কোন ধরনের প্রত্যয়। হ্যাঁ, তো তুমি তো একটা শব্দ পেলা, শব্দটাকে ভাঙলা, ভাঙার পর তুমি এখানে এই একটা প্রকৃতি অংশ পেলে, একটা প্রত্যয় অংশ পেলে, ঠিক আছে, তোমার এই প্রাথমিক কাজ শেষ। কিন্তু ভাই এটা করার সাথে সাথে তোমার জন্য দ্বিতীয় কাজ একটা শুরু হয়ে গেল, সেটা হচ্ছে এটা কোন ধরনের প্রত্যয় এটা তোমাকে বের করতে হবে। তো আমরা আজকে এই প্রত্যয় বের করার সহজ উপায় শিখবো। তো তোমরা এখানে অনেকেই সায়েন্সের স্টুডেন্ট আছো বা অনেকেই হয়তো বা বাণিজ্য বিভাগে পড়ছো, তো মানে ব্যবসায়ী শিক্ষা যেটাকে বলে আর কি, এই বিভাগে পড়ছো। তো ভাইয়া এখন তোমাদের আসলে এটা সহজে চেনার একটা বলছি। তো এখানে আমরা আরেকটু মজা করে নেই। ধরো আমাদের অনেকের এই খালা আছে,
হ্যাঁ, যে বা মামা থাকতে পারে, মামা থাকলে টিঙ্কু মামা, হ্যাঁ, তারপর লিঙ্কু মামা, লিঙ্কন মামা এমন হতে পারে। এরকম খালা থাকলে খালার নামও হয়তো বা যাকে তোমরা আন্টি বলো বা খালাম্মা বলো, তো ওনার নাম হতে পারে ধরো টুনি খালা হতে পারে, অ্যানি খালা হতে পারে, এমন অনেক কিছু হতে পারে। তো ধরো আজকে আমরা এখানে একজন খালার নাম লিখবো, কিন্তু আমি তো আসলে একটু মজা করতে চাচ্ছি, তাই বানানের ক্ষেত্রেও ভাইয়া মজা করব। যেমন ধরো আমি এখানে লিখলাম আমার এই খালার নাম অ্যানি খালা, আমার একজন খালা আছে, ধরো এই খালার নাম অ্যানি খালা, ঠিক আছে? তো এই জায়গার মধ্যে আমি লিখেছি অ্যানি খালা, খা হওয়া উচিত ছিল খ আকার খা, হ্যাঁ, কিন্তু ভাইয়া এখানে ক্ষীয় আকার লিখেছি। কেন লিখেছি? এর কারণ আছে। আসো ভাই আমরা একটু মজা করি। আচ্ছা তোমরা তো জানো যে অ্যাসিড এবং ক্ষার বলে দুইটা জিনিস আছে। সায়েন্সের ছেলেরা খুব সহজে বুঝেছো, আর যারা বিজনেস স্টাডিজে আছো তারাও জানো, কারণ তোমাদের এই ব্যাপারটা এটা আছে তোমাদের। তো এখন আমি যেটা বলতে চাই সেটা হচ্ছে অ্যাসিড এবং ক্ষার চেনার কিন্তু একটা উপায় আছে। কি সেটা কি দিয়ে চিনতে হয়? হ্যাঁ, কারেক্ট, লিটমাস কাগজ দিয়ে চিনতে হয়। তো এখন ভাইয়া যেটা বলতে চাই সেটা হচ্ছে আসলে যে লিটমাস কাগজ তোমরা জানো দুই রকমের লিটমাস কাগজ আছে না? হ্যাঁ, কি কি? একটা হচ্ছে বেগুনি রঙের, আরেকটা হচ্ছে হলুদ রঙের, না? ও আচ্ছা আচ্ছা, না, আসলে লিটমাস কাগজ দুই রকমের আছে। একটা হচ্ছে লাল লিটমাস কাগজ, আর একটা হচ্ছে নীল লিটমাস কাগজ। ওকে, একটা লাল লিটমাস কাগজ, নীল লিটমাস কাগজ। এখন অ্যাসিড চেনার জন্য আমরা কোন লিটমাস দিব বলো তো দেখি? ও অ্যাসিড চেনার জন্য কি লাল লিটমাস কাগজ? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আর ক্ষার চেনার জন্য নীল লিটমাস কাগজ নাকি? আচ্ছা, হ্যাঁ, ঠিক আছে। তুমি আবার বলছো যে অ্যাসিড চেনার জন্য এই মানে নীল লিটমাস, আর তুমি বলছো লাল। আচ্ছা, তো প্যাচ লেগে গেল না, একজন বলছো লাল একজন নীল। আচ্ছা ভাই, আজকে চাচ্ছি যে একটু অন্যভাবে জিনিসটা মনে রাখার জন্য আজকে থেকে আমরা আর ভোলার চেষ্টা করব না, ঠিক আছে? তো আসো আমরা দেখি এখানে ভাইয়া এখানে অ্যানি খালা লেখার একটা কারণ ছিল। কারণটা হচ্ছে আসলে ভাইয়া যে এ লিখেছি, এই এর একটা মিনিং আছে এবং নি এর একটা মিনিং আছে। আবার এখানে ভাইয়া খা লিখেছি, খারের একটা মিনিং আছে, আবার লায়ের একটা মিনিং আছে। এগুলোর মিনিংটা কি? ভাইয়া এ দিয়ে আসলে বোঝাতে চেয়েছি আমি অ্যাসিড, এ দিয়ে ভাইয়া বোঝাতে চেয়েছি অ্যাসিড। আচ্ছা, আমার হাতের লিখে এখানে অনেক ছোট হয়ে যাচ্ছে, তো ভাইয়া এটা একটু অন্য জায়গায় বড় করে লিখে দেখাচ্ছি। তো আমরা এখানে বড় করে লিখলাম এ আর হচ্ছে নি। আচ্ছা, এনি বলতে বোঝাতে চাচ্ছি অ্যাসিডের মধ্যে আমি নীল রঙের লিটমাস কাগজ ডুবাবো। লিটমাস কাগজ, নীল রঙের লিটমাস কাগজটা আমি অ্যাসিডের মধ্যে ডুবিয়ে দিব। তো একটা কাচের পাত্রের মধ্যে অ্যাসিড আছে, এই অ্যাসিডের মধ্যে আমি নীল রঙের লিটমাস কাগজটা ডুবিয়ে দিলাম। ডুবিয়ে দেওয়ার সাথে সাথে এই লিটমাস কাগজটা নিশ্চয়ই এর মধ্যে কিছু কেমিক্যালস আছে, ভাইয়া তো জানি না ভালো। তো এই কেমিক্যালসটা সেই অ্যাসিডের সাথে যুক্ত হয়ে দেখা গেল যে এটা অন্য বর্ণ ধারণ করলো। কি হয়ে গেল? লাল রং হয়ে গেল, মানে এটা কালারটা লাল রঙের হলো। তো অ্যাসিডটার মধ্যে লিটমাস কাগজ দেওয়ার সাথে সাথে লিটমাস কাগজটা লাল রঙের হয়ে গেল। এই যে কালার চেঞ্জ, এটা দেখি আমরা বুঝবো যে হ্যাঁ এটা হচ্ছে অ্যাসিড, কারণ অ্যাসিডের মধ্যে নীল লিটমাস দিলে সেটা লাল রঙের হয়ে যায়। ঠিক তেমনি ক্ষারের মধ্যে যখন লাল লিটমাস দেওয়া হবে তখন কি এটা লাল রঙের, এটা অন্য একটা কালার হবে। কি কালার হবে? নীল রঙের হয়ে যাবে। জাস্ট এই কাগজগুলোর কালার চেঞ্জ দেখেই আমরা বুঝে যাব যে আসলে এটা কি ছিল। কিন্তু মজার ব্যাপার, অ্যাসিডে লাল লিটমাস দিলে কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না, আবার ক্ষারের মধ্যে নীল লিটমাস দিলে কিন্তু কোনো কালার চেঞ্জ হবে না। তাই আমরা এই জিনিসটা দিয়ে আজকে বোঝার চেষ্টা করব। অ্যানি দিয়ে আমরা বুঝতে চাইবো অ্যানি অ্যাসিডের মধ্যে নীল লিটমাস দিয়েছি, দেওয়ার সাথে সাথে এটা কি হয়ে গেল ভাইয়া? লাল হয়ে গেল। তার মানে লিটমাস কাগজের কালারটা লাল হয়ে গিয়েছে। তাহলে অ্যাসিডে নীল লিটমাস দিলে লাল কালার পাওয়া যাচ্ছে। তাহলে অ্যানি, এই যে অ্যানি, অ্যাসিডে নীল লিটমাস, রেজাল্ট হলো লাল লাল রঙের বর্ণ। এবার ভাইয়া চলে যাচ্ছি পরেরটা হচ্ছে খালা। ঠিক আছে, খা এবং লা নিশ্চয়ই এখন বুঝে গিয়েছে, আর কোনো সমস্যা নেই বোঝার। কারণ ক্ষারের মধ্যে যখন আমরা লাল লিটমাস কাগজটা ডুবিয়ে দিব তখনই লিটমাসের কালারটা হয়ে যাবে নীল। তাই এই নি দিয়ে বুঝতে পারছি আমরা ক্ষারের মধ্যে লাল লিটমাস দিলে সেটা নীল রঙের কালার হয়ে যাচ্ছে। তাহলে এই কালারটা দেখে বুঝে যাব এটা হচ্ছে একটু আগে ক্ষার ছিল। ওকে, তাহলে আমরা এখান থেকে সহজে চিনে ফেললাম অ্যানি খালা। তো অ্যাসিডে নীল লিটমাস দিলে লাল হয়, ক্ষারের মধ্যে লাল লিটমাস দিলে নীল রঙের কালার হয়। তো ভাইয়া চেয়েছি এই যে অ্যাসিড এবং ক্ষার চেনার জন্য যে মজার কিছু ছন্দের মতো একটা দিয়ে মানে লাইন দিয়ে তোমরা মনে রেখেছো, এভাবে করে প্রকৃতি প্রত্যয়ের মধ্যেও লিটমাস আছে কাগজের ব্যবহার আমরা ঘটাবো। মনে মনে ভাবো এই প্রকৃতি প্রত্যয় একটা অ্যাসিডের মতো ব্যাপার অথবা একটা ক্ষারের মতো ব্যাপার।
তাই এই অ্যাসিড এবং ক্ষার বের করার জন্য যেমন আমরা কিছু এখানে সহজ কথা নিয়েছিলাম, ঠিক তেমনি এই প্রকৃতি এবং প্রত্যয় বের করার জন্য আমরা এখানে একটা হয়তো একটু মজা করার চেষ্টা করব যে কিভাবে করে প্রকৃতি এবং প্রত্যয়টা লিটমাস কাগজের মতোই বোঝা যায়। আমরা ব্যাকরণের কঠিন কোনো টপিক দিয়ে কিন্তু ভাইয়া বুঝবো না, বারবার বলেছি ব্যাকরণ বোঝার ক্ষেত্রে আমরা ব্যাকরণকে কখনোই কাছে আনবো না, ব্যাকরণকে দূরে রাখবো, কিন্তু ব্যাকরণ শিখে যাওয়ার পর দেখবো আসলে আমাদের ব্যাকরণ শিখা হয়ে গেছে। তো যাই হোক ভাইয়া এখন এটা মুছে ফেলবো, তো মুছে ফেলার আগে তোমাদের একটু সময় দিতে চাচ্ছি, তোমরা এটা লিখে ফেলো। আর যদি কিছু না বুঝে থাকো ভাইকে আবার জিজ্ঞেস করো, আমি আবার বলবো, সমস্যা নেই। কোনো কি কারো কোনো সমস্যা আছে? নেই, সমস্যা নেই। আরিফ বাবা, আচ্ছা ঠিক আছে। তো ভাইয়া মুছে ফেলছি কিন্তু দেখো